রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ নিউজ 24 এর সকালের সংবাদে। সালেজুর চৌধুরী সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। স্বাভাবিক হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্বাস্থ্যবিধি মেনে ঢাকার আকাশ থেকে পৃথিবীর নানা গন্তব্যে ডানা মেলছে উড়োজাহাজ। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, এরই মধ্যে অন্তত 10টি এয়ারলাইন্স কোম্পানি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। খুব শীঘ্রই আরও কয়েকটি দেশের সাথে ফ্লাইট চালু শুরু হবে বলেও জানান তিনি। বিস্তারিত লাকমিনা জেসমিন সোমার রিপোর্টে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালের চিত্র এটি। করোনার মধ্যেই জীবন ও জীবিকার প্রয়োজনে দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে ছুটছে মানুষ, যেখানে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি। অভ্যন্তরীণ রুটের মতো আন্তর্জাতিক রুটে অতটা যাত্রীর চাপ না থাকলেও একেবারে কম না। এরই মধ্যে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, মালয়েশিয়া এয়ারলাইন্স, মালিন্দো এয়ার, এয়ার আরাবিয়া, টার্কিশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই সহ অন্তত 10টি এয়ারলাইন্স কোম্পানি। এই আগস্ট মাস থেকে আমাদের আরো 3-4টি এয়ারলাইন্স অলরেডি অ্যাড হয়ে গেছে। তবে আমাদের তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তার কারণে আমরা একটু স্লো যাচ্ছি এবং একটা প্যাসেঞ্জার লিমিটেশন আমরা দিয়ে দিয়েছি। 18টা দেশের ভিতরে এখন আমরা বোধহয় 5টা দেশে চলাচল করতেছি। খুব শিগগির আরও কিছু রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আমাদের দেশে এখনো আক্রমণের রেটটা এখনো বেশি আছে, সেই জন্য অনেক দেশই আমাদের থেকে যাত্রী চলাচলের একটা নিষেধাজ্ঞা আছে। এটা একটু সময় লাগবে, আশা করতেছি অ্যানাদার 2 to 3 মান্থসের ভিতরে যদি সিচুয়েশনটা নর্মাল হয়, তাহলে এশিয়ান আমাদের সরকারের নির্দেশনা ক্রমে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা এখন পর্যন্ত সাফল্যজনকভাবে আমাদের অপারেশন চালাতে পারছি। আর এদিকে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের তেমন কোনো অভিযোগ না থাকলেও আন্তর্জাতিক রুটে ঠিকঠাক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এমন অভিযোগ তুলছেন কেউ কেউ। আছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। দূর দূরান্ত থেকে পাখির মতো উড়োজাহাজগুলো প্রতিদিনই নামতে শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিন শত শত যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে উড়াল দিচ্ছে উড়োজাহাজগুলো। জীবনের প্রয়োজনেই স্বাভাবিক হচ্ছে জীবন। তবে কবে নাগাদ এই এয়ারপোর্টটি তার আগের দৃশ্যপটে ফিরে আসবে তা সম্পূর্ণই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিপুল কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে কাজ করছে সরকার। তবে সেই বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে অপরিকল্পিত নীতি ও দ্রুত পরিবর্তন। শুরুতে উল্লেখ না থাকলেও অর্থনৈতিক অঞ্চলে ইজারাকৃত জমির মূল্যের উপর নতুন করে 15% ভ্যাট আরোপ করায় উদ্বেগে রয়েছেন বিনিয়োগকারীরা। ব্যবসায়ী নেতা সহ বাস্তবায়নকারী সংস্থা বেজাও বলছে, এই ভ্যাট অব্যাহতি দেয়া না হলে ক্ষতির মুখে পড়বেন উদ্যোক্তারা। দেশের অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে বাবু কামরুজ্জামানের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। দেশে বিনিয়োগ খরা কাটিয়ে গতি পাবে শিল্পের চাকা, বাড়বে বৈচিত্র্যময় পণ্য রপ্তানি। এমন বহুমুখী স্বপ্ন ও সম্ভাবনার এক ভিন্ন উদ্যোগ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাযজ্ঞ হাতে নিয়েছে সরকার। করোনাকালেও যা খুব একটা থমকে যায়নি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নাধীন এসব অর্থনৈতিক অঞ্চলের 28টির কাজ এখন চলমান, যার মধ্যে উৎপাদনে গেছে 8টি অর্থনৈতিক অঞ্চল। বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসাবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 20 লাখ লোকের। সব মিলে যেখানে 1 কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। তবে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে এনবিআরের এই প্রজ্ঞাপন। শুরুতে উল্লেখ না থাকলেও গত 1 বছর ধরে জমির ইজারা মূল্যের ওপর 15% ভ্যাট জারি করা হয়েছে, যা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত করবে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। কনসিস্টেন্সি অফ পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নতুন করে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 15% ভ্যাট ধরা হয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা মনে করি যে এই মুহূর্তের জন্য এটি সঠিক হবে না। ইনভেস্টর যখন তারা লিজ দিচ্ছে তখন কিন্তু এটা ছিল না, এটা কিন্তু পরে আবার এটা অ্যাড হয়েছে, তাহলে তার কস্ট তো বেড়ে গেল। প্রথমে তো তার ইনভেস্টরের কস্ট একটা 15% ভ্যাট দেওয়া, একটা কস্ট বেড়ে যাওয়া। তো এটা তো আমার মনে হয় আবার চিন্তা ভাবনা করতে পারে। এই ধরনের এসআরওর মাধ্যমে নীতি বদলানো, এই
চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাহলে বিনিয়োগকারীরা এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আস্থা পাবে না। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের আগে বিনিয়োগকারীদের ইজারা মূল্যের ওপর কোনো ভ্যাট দিতে হয় না ভারত, থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের মতো দেশে। এরই মধ্যে এই ভ্যাট তুলে নিতে সরকারের কাছে দাবিও জানিয়েছে দেশীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো, যা প্রত্যাহারের পক্ষে মত অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষেরও। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে মিটিং হয়, কোঅর্ডিনেশন মিটিং, সেখানেও এই ইস্যুগুলো তোলা হয়েছে এবং আমরা যে ইনসেন্টিভ প্যাকেজটা সাবমিট করেছি সেখানেও এটা প্রত্যাহার করার কথা বলেছি। কারণ এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নতুন বিনিয়োগের পথগুলো প্রশস্ত করা। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগী দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে নীতিমালা সহজীকরণে সমন্বিতভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। 15% ভ্যাট যেটা টেক্সটে আসছে এটা নিয়ে অনেক কথা সৃষ্টি হচ্ছে। আমরা এগুলো শর্ট আউট করার চেষ্টা করছি। এটাও ঠিক যে একটা লং টার্ম পলিসি দরকার। প্রধানমন্ত্রীর অফিসে ওই ব্যাপারে আমরা একটা রিপোর্ট সাবমিট করবো খুব শীঘ্রই। করোনা পরবর্তী সময়ে কর অবকাশ ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে অর্থনৈতিক অঞ্চলের বাস্তবায়ন কাজ আরও গতি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রাজবাড়ীর কালুখালীর মাছবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে রবিউল বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পরিবারের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে হত্যা করা হয় রবিউলকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে জমি জমা সংক্রান্ত মামলার আসামি রবিউলকে ধরতে আসে পুলিশ, কিন্তু এ সময় সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকেরা তাকে ধরে ফেলে এবং বেধড়ক পিটিয়ে হত্যা করে। তবে নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের সামনেই প্রতিপক্ষের লোকেরা রবিউলকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যা মামলায় গ্রেফতারকৃত কেন্দ্র তত্ত্বাবধায়ক সহ 5 জনের মধ্যে 3 জনের 5 দিন করে এবং 2 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদি হাসান রিমান্ডের এই আদেশ দেন। মামলা তদন্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, দুপুরে গ্রেফতারকৃত শিশু উন্নয়ন কেন্দ্রের 5 কর্মকর্তাকে আদালতে হাজির করা হলে বিচারক তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর শাহানুর আলমকে 5 দিন করে এবং সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে মামলার 5 জন আদালতে তাদের জবানবন্দিও দিয়েছে। এর আগে ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রের 10 কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য যশোর পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে ওই 5 জনের সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ। এ ঘটনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করেছে। বৃহস্পতিবার যশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের পাশবিক নির্যাতনে নিহত হয় 3 কিশোর। এ সময় আহত হন অন্তত 14 কিশোর। স্টেশনকে জিজ্ঞাসাবাদ করে 5 জনকে আমরা পেয়েছি যে তাদেরকে এই দায়ভার নিতে হবে। কিশোরদের মধ্য থেকে আরো 7 থেকে 8 জনের নাম আমরা পেয়েছি। বন্যা পরিস্থিতির খবর। যমুনা ও ধরলার পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে। কিছুটা কমেছে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়া এবং তীব্র নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী লাখ লাখ মানুষ। সিরাজগঞ্জ জেলায় প্রায় 2 মাস ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দী। যমুনার পানি আবারও বাড়তে থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দীর্ঘস্থায়ী বন্যা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এমন আশঙ্কায় পানিবন্দীদের দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। দীর্ঘস্থায়ী বন্যায় ডুবে আছে টাঙ্গাইলের নিম্নাঞ্চলও। এখন পর্যন্ত 11টি উপজেলার 95টি ইউনিয়নের অন্তত 849টি গ্রাম প্লাবিত হয়ে রয়েছে। বন্যার প্রভাব ফেলেছে জীবন ও জীবিকার উপর। বিস্তর অভিযোগ রয়েছে ত্রাণ না পাওয়ার। এদিকে বৃষ্টি হওয়ায় বেড়েছে কুড়িগ্রামের ধরলা নদীর পানিও, কিছুটা কমেছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। তবে টানা বৃষ্টি শুরু হলে উত্তরের বেশিরভাগ বন্যা কবলিত এলাকার অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বাড়ির যা হেরে দেখি যে এরকম ঘর দরজা সব ভাঙ্গা এরকম হয়ে গেছে। এখন সারার মতো কোনো পরিস্থিতি নাই। বাদের উপর আঙ্গুর ঘর দরজা তুফান বৃষ্টি ভেঙে ছিঁড়ে হালাইছে। পোলাপান নেয়া, ঘুমাতে কষ্ট, শোয়ার কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। হঠাৎ করে অভ্যন্তরীণ নদ নদী থেকে ইলিশ আহরণ কমে গেছে। সমুদ্রে কিছু ইলিশ পাওয়া গেলেও চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দামও কিছুটা বেশি।
আড়তদার ও মৎস্য কর্মকর্তারা বলছেন, সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার কারণে পানি বেশি হওয়ায় অভ্যন্তরীণ নদ নদীতে ইলিশ আসছে না। তবে পানি কিছুটা কমলে ডিম ছাড়লে নদীতে ইলিশ আসবে বলে প্রত্যাশা তাদের। রাহাত খান ও ফাতেমা জান্নাত মুমুর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 30 জুনের পর অভ্যন্তরীণ নদ নদীতে মাছ শিকারে মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা নেই। সমুদ্রে মৎস্য আহরণের 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে 23 জুলাই। নিষেধাজ্ঞা শেষে শুরুর কয়েকদিন সাগর ও নদী এলাকায় ইলিশ সহ অন্যান্য মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও এখনকার চিত্র একেবারেই ভিন্ন। ইলিশের প্রধান মৌসুম শেষ হতে আর মাত্র 1 মাস বাকি। এই সময়ে ইলিশের সয়লাভ হওয়ার কথা বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন ইলিশ আড়ত। কিন্তু বাস্তবতা হচ্ছে ভরা মৌসুমেও ইলিশের আকাল চলছে। সরবরাহ কম থাকায় দামও বেশ চড়া। কেজি চাচ্ছে 1200, 1500, 1.5 কেজি উপর মাছগুলা। আমি 4 দিন আগে কিনছি 600 গ্রাম, ওইটা 450 টাকা কেজি, আর আজকের চাই 650। এটা বুঝতে পারছি না কেন হচ্ছে না, এটা অন্য সময়ের দাম কম থাকার কথা। আড়তদার ও মৎস্য কর্মকর্তারা বলছেন, সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকা ও বন্যার কারণে পানি বেশি থাকায় অভ্যন্তরীণ নদ নদীতে ইলিশ আসছে না। দীর্ঘ 4 মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু ইলিশের কোনো আমদানি হচ্ছে না। সাগরের সিগন্যাল চলতে আছে, এই জন্য মাছের আমদানিটা কম, এই জন্য একটু দাম বেশি। সামনের জুতে অবশ্যই মাছের পেটে ডিম আসতেছে, মাছ আহরণ হবে এবং মাছ নদীতে চলে আসবে। একই অবস্থায় চট্টগ্রামের ফিশারিজ ঘাটেও চাহিদা থাকলেও নেই পর্যাপ্ত সরবরাহ, তাই চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। বড় মৌসুমে মাছ নেই, সেটা প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া। এই বৈরী আবহাওয়ার কারণে আজকে 8 থেকে 10 দিন কোনো মাছ নেই। এখন ওয়েদার খারাপ, সিগন্যাল চলতেছে, কয়েকদিনের মধ্যে আবার যদি ভালো হয়ে যায় তাহলে আগামী 2-4 দিনের মধ্যে আবার মাছে ইনশাল্লাহ ভরপুর হয়ে যাবে। সরবরাহ কম থাকায় আয় রোজগারেও প্রভাব পড়েছে এখানকার মৎস্যজীবীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সীমিত আকরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় বাংলাদেশের স্থপতিকে স্মরণ করল পুরো জাতি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানেও শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিস্তারিত শাহ আলী জয়ের প্রতিবেদনে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কন্যা সাইমা ওয়াজেদ হোসেনকে সঙ্গে নিয়ে ভোরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। জাতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ খুলে দেয়া হয় সবার জন্য। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ। বনানী কবরস্থানেও পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করতে সচেষ্ট সরকার। আমরা এটা আজকে জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যেখানে মাটির পরম মমতায় শুয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কিভাবে জড়িত ছিল সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি খুনি মাজেদ দিয়েছে। আমরা একথাই বলতে চাই, আমরা আগেও বলেছি যে জেনারেল জিয়া এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত। বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী ও ভাতৃপ্রতিম অঙ্গ সংগঠনগুলো ঢাকা শহরে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করেছে। শনিবার দলের বাইরেও বিভিন্ন সামাজিক সংগঠন শোক দিবসে নানা কর্মসূচি পালন করেছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কন্যারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাকরাইলে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকালে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীর কুড়িল এলাকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের পক্ষে আজিমপুর এলাকায় সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাদ্য বিতরণ করেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বনানী মাঠে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। অন্যদিকে ঢাকা দক্ষিণের কাউন্সিলর শোক দিবস উপলক্ষে ২৬ নম্বর ওয়ার্ডে চাল ও মাংস বিতরণ করেন। জাতির পিতার ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আবাসন ব্যবসা সংগঠন রিহাব গরিব ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানেও সীমিত আকারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয় আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে। এ সময় তারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শোক আর শ্রদ্ধায় জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে চট্টগ্রামবাসী। সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শ্রদ্ধা নিবেদনের মৌন মিছিলে সামিল হন আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে নগরীর লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর স্থায়ী মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। দুপুরে নিজ নির্বাচনী এলাকা পীরগাছার কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদাভাবে জেলা পরিষদ ও জেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। করোনা পরিস্থিতির কারণে মাঠে সভা সমাবেশ না করলেও বিকেলে ভার্চুয়ালি মিলিত হবেন নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বরিশাল নগরীর দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। ৯:৩০ বঙ্গবন্ধুর মুরালে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন জাতির পিতার মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক আবুল ফজল মীর সহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা। এরপর সম্মিলিত মোনাজাতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী পালন করছে ময়মনসিংহবাসী। সকালে সার্কিট হাউস বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা জ্ঞাপন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে একে একে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। মেহেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোক সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ফরিদপুর, জামালপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ভোলা, পাবনা সহ দেশের বিভিন্ন স্থানে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি ও আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন
প্রণব মুখার্জি। তবে সংকটজনক হলেও তার শারীরিক পরিস্থিতি আর নতুন করে অবনতি হয়নি, বরং চোখে আলো পড়লে তার প্রতিক্রিয়া উন্নতি দেখা দিয়েছে বলে জানান তার কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শুক্রবার দিল্লির সেনা হাসপাতালে মেডিকেল বুলেটিনে জানিয়েছে প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছে, এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। এর আগে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তার বাবা। গেল রবিবার রাতে দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রণবকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে তার অবস্থার অবনতি হয়। সে সময়ে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। সকালের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সংস্কারের অভাবে প্রতিদিনই ভাঙছে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি বিলের নান্দনিক সড়কটি। এবছর অতি বন্যায় এরই মধ্যে সড়কটির 1/3 বিলের পানিতে বিলীন হয়ে গেছে। স্থানীয় স্বেচ্ছাশ্রমে বাঁশের খুঁটি ও কচুরিপানা দিয়ে সড়কটি রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আগামী অর্থ বছরে বরাদ্দ পেলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বাবুল আক্তার রানার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এক দশক আগে প্রয়াত সংসদ সদস্য আব্দুল জলিলের উদ্যোগে হাসাইগাড়ি বিলের মাঝে নির্মাণ করা হয় সড়কটি হাসাইগাড়ি, শিকারপুর সহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রামের সঙ্গে নওগাঁ জেলা সদরের একমাত্র যোগাযোগের রাস্তা। বিশাল জলরাশির মধ্য দিয়ে নির্মিত দীর্ঘ 17 কিলোমিটারের সড়কের 7 কিলোমিটার অংশ পড়েছে বিল এলাকায়। বর্ষা মৌসুমে বিলের মাঝ দিয়ে বয়ে যাওয়া দৃষ্টিনন্দন রাস্তা ও বিশাল জলরাশি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান হাজারো দর্শনার্থী। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এবছরের বন্যায় ইতিমধ্যে সড়কের 1/3 ভেঙে বিলে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বাঁশের খুঁটি ও কচুরিপানা দিয়ে সড়কটি রক্ষার চেষ্টা করছেন। রাস্তার দুই পাশে যে পানির ঢেউ, এই ঢেউ আসা আমাদের রাস্তা একেবারে ভেঙে যাচ্ছে। রাস্তার যেগুলো আলো, সেই আলোগুলো পড়ে যাচ্ছে। আমরা সবাই রাস্তায় এসে বাঁশের খুঁটি মেরে রাস্তাটি রক্ষার প্রয়াস চালিয়ে যাচ্ছি। আগামী অর্থ বছরে বরাদ্দ পেলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। অনেক জায়গায় ব্লক, ঢেউয়ের তোরে ব্লক অনেকটা সরে গেছে। আমরা আশা করতেছি আগামী অর্থ বছরে বন্যা প্রকল্পের মাধ্যমে আমরা সমস্ত রাস্তাটা পুনর্বাসন করতে পারবো। সড়কটির সংস্কারের পাশাপাশি মিনি কক্সবাজার হিসেবে পরিচিত হাসাই বিলে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরে গারল প্রজাতির ভেড়া পালনে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক খামারি। প্রথমে শখের বশে শুরু করলেও কাঙ্ক্ষিত লাভ আসার পরে বাণিজ্যিকভাবে গারল পালন শুরু করেন রেজাউল করিম নামের ওই খামারি। এই প্রাণীর রোগ বলাই কম ও মাংসের চাহিদা থাকায় এই অঞ্চলে দিন দিন বেশ জনপ্রিয়তা পাচ্ছে গারল চাষ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার উলিপুর গ্রামে শৌখিন খামারি রেজাউল ইসলাম অনেকটা শখের বশে মেহেরপুর থেকে গারল প্রজাতির 40টি ভেড়া নিয়ে তার খামারের কার্যক্রম শুরু করেন। কাঙ্ক্ষিত সাফল্য আসায় পরবর্তীতে বাণিজ্যিকভাবে গারল চাষে মনোনিবেশ করেন রেজাউল ইসলাম। বর্তমানে তার খামারে 2 শতাধিক গারল রয়েছে। অন্যান্য গৃহপালিত পশুর মতোই সহজেই পালন করা যায় গারল। মাংসের পাশাপাশি প্রাণীটির লোম বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব। বাজারে চাহিদা প্রচুর আছে, আর লমটা যদি মাংসের পাশাপাশি লমটা যদি বিক্রি করতে পারি তাহলে বাইরের সম্ভাবনা খুবই ভালো। আমি গারল দেখাশোনা করি, কোনো রোগ বালাই নাই, কোনো ঝামেলাও নাই, গরু ছাগলের মতো ঘাস খায়। রেজাউলের সাফল্য দেখে এই অঞ্চলের গারল চাষে উৎসাহ বাড়ছে। অনেকেই নিচ্ছেন তার পরামর্শ। আর ওনার কাছে পরামর্শ নিই যে আমিও এই ধরনের একটা গারলের ফার্ম করব। গারলগুলো আমরা দেখি আমাদের পাড়ায় এক লোক পুষে সুন্দরভাবে যায়, সুন্দরভাবে আসে, দেখার আমার খুব সুন্দর লাগে। গারলের ফার্মের লোম থেকে বাড়তি আয় করা যায়। আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা একটা গারলের ফার্ম করব। গারল সহ জেলায় বর্তমানে অসংখ্য ভেড়ার খামার গড়ে উঠেছে। খামারিদের সার্বিক সহযোগিতা প্রদান সহ প্রয়োজনীয় সহযোগিতা করছে প্রাণী সম্পদ অফিস। আমরা খামারিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ কৃমিনাশক ওষুধ বিতরণ এবং আমরা বিভিন্ন রোগের টিকা প্রদান করে যাচ্ছি এবং তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এর আগেও এই অঞ্চলে চাষ হলেও এটাই প্রথম বাণিজ্যিকভাবে গারল চাষ।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। নোয়াখালীর কোম্পানিগঞ্জের ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ 3 দর্শনার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, ফেনীর দাগুনভূইয়া এলাকা থেকে 23 দর্শনার্থী শনিবার সকালে ঘুরতে আসেন কোম্পানিগঞ্জের মুছাপুর ক্লোজারে। পরে তাদের মধ্যে 7 জন ছোট ফেনী নদীতে জাল দিয়ে মাছ ধরতে নামে। এক পর্যায়ে হঠাৎ জোয়ার আসলে তাদের মধ্যে 3 জন কুলে উঠতে না পেরে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের মাইজদি ও কোম্পানিগঞ্জের 2টি ইউনিটের সদস্যরা উদ্ধারের চেষ্টা চালায়। দেশে করোনা পরিস্থিতির খবর। করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 3,625 জনে। 24 ঘন্টায় 12,891টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,644 জনের। ফলে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 2,74,525 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, সারা দেশে নতুন 1012 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,57,635 জন। বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বে একদিনে আবারও প্রাণ হারিয়েছেন 5,684 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 7,64,000। আর মোট আক্রান্ত হয়েছেন 2,13,90,000-এর বেশি মানুষ। এদিকে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, মডার্ন বায়োটেক, ফাইজারের মতো কোভিড-19 সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে 3টি পর্যায়ে এগিয়ে রয়েছে চীনা ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোফার্ম। টিকা প্রয়োগের পর শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তারা। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রাণঘাতী কোভিড-19 যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গেল একদিনে দেশটিতে 1,120 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত প্রায় 61,000 মানুষ। ব্রাজিলে একদিনে 1,700 জন প্রাণ হারিয়েছেন, আর শনাক্ত হয়েছেন 49,000-এর বেশি। করোনা শনাক্তের দিক দিয়ে শীর্ষে থাকা ভারতে গেল 24 ঘন্টায় 65,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 990 জন। এছাড়া ভ্যাকসিন আবিষ্কারে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের মতো ক্লিনিক্যাল ট্রায়ালের 3য় পর্যায়ে এগিয়ে আছে চীনা ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোফার্ম। অন্যদিকে ল্যাটিন আমেরিকার জন্য অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের 40 কোটি ডোজ উৎপাদনে কাজ করতে যাচ্ছে আর্জেন্টিনার বায়োটেক ফার্ম। আগামী এপ্রিল-মের মাঝামাঝি সময় প্রায় $3 মার্কিন মূল্যে ল্যাটিন আমেরিকায় টিকা বিতরণ করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তারা। রাশিয়ায় তড়িঘড়ি করে করোনার টিকা অনুমোদন করায় দেশটির সিংহভাগ চিকিৎসকই টিকাটি নিয়ে অস্বস্তি বোধ করছেন। এছাড়া করোনার ভ্যাকসিনটির নিবন্ধন দেওয়ার পর রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন দেশটির শীর্ষ চিকিৎসক প্রফেসর আলেকজান্ডার চুচালিন। সাজিয়া ইসলাম, নিউজ 24। সকালের সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, আরও খবর নিয়ে ফিরব সাথে। আবারও স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। গতকাল ছিল ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। 1974 সালের 15 আগস্ট ব্রিটিশ শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল দেশটি। দিবসটি উদযাপনে দেশ জুড়ে করোনা পরিস্থিতি বিচার করে নেওয়া হয়েছে প্রস্তুতি। দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সীমান্তে দ্বন্দ্ব নিয়ে চীন ও পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের 3টি ভ্যাকসিন আশার আলো দেখিয়েছে জানিয়ে বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই দ্রুত ভ্যাকসিন উৎপাদন শুরু হবে বলেও জানান তিনি। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1947 সালের 15 আগস্ট ব্রিটিশ শাসনের কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। দিবসটি উদযাপনে দেশজুড়ে করোনা পরিস্থিতি বিচার করেই নেওয়া হয়েছে নানা আয়োজন। সকাল 7:30 নাগাদ লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে নরেন্দ্র মোদী বলেন, চীন পাকিস্তান যেই হোক না কেন, ভারতের সার্বভৌমত্বে কেউ হস্তক্ষেপ করলে তাকে তার ভাষাতেই জবাব দেওয়া হবে। বিগত প্রতিটি স্বাধীনতা দিবসেই কোনো না কোনো বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। চলতি বছর করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা এবং ভারতকে করোনা মুক্ত করার ডাক দেন প্রধানমন্ত্রী মোদী। দেখালেন ভ্যাকসিন নিয়ে আশার আলো। तीन वैक्सीन उसके टेस्टिंग के अलग अलग चरण में है।
বর্তমানে ভারতে 3টি কোভিড-19 ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, যা এখন বিভিন্ন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। একবার বিজ্ঞানীরা এই বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দিলেই আমরা এটি বিতরণের জন্য আমাদের রোড ম্যাপ ঘোষণা করব। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান, করোনা যোদ্ধাদের কাছে ভারতবাসী ঋণী। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এছাড়াও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসুদ রানা, নিউজ 24। সকালের সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এবারে জানাবো নিউজ 24 স্পোর্টস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় ধোনি জানান, ভারতীয়রা শনিবার সন্ধ্যা 7:29 থেকে ভক্তরা যেন তাকে সাবেক ক্রিকেটার হিসেবে ধরে নেয়। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। অবশেষে সাঙ্গ হলো ভারতীয় ক্রিকেটের এক স্বর্ণালী অধ্যায়ের, যার নাম মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শনিবার অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক। 2004 সালে বাংলাদেশ সফরের মধ্য দিয়ে শুরু হয় ধোনির ক্যারিয়ার। সেই ম্যাচে প্রথম বলে 0 রানে ফিরলেও 16 বছর পর তার নামের পাশে জলজল করছে 17,266 রান। ভারতের ইতিহাসে সবচেয়ে সফল এই অধিনায়কের ঝুলিতে আছে 2007 টি-20 বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি টি-20 শিরোপাও তুলেছেন নিজ হাতে। চলতি বছরও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএলে চেন্নাইয়ের হয়ে দেখা যাবে ভারতের সাবেক এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। এদিকে ধোনির এই যাত্রায় সঙ্গী হয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। ইনস্টাগ্রামে ধোনির সাথে ছবি দিয়ে অবসরের ঘোষণা দেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 3 ফরম্যাট মিলে 322 ম্যাচে সুরেশের নামের পাশে 7,988 রান ও 62 উইকেট। পার্থ বণিক, নিউজ 24। দর্শক, সংবাদ শেষ করব গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর 58তম জন্মদিনের খবর জানিয়ে। আজ গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর 58তম জন্মদিন। দীর্ঘ 4 দশক ধরে বাংলা গানের শ্রোতাদের সুরের মূর্ছনায় আবিষ্ট করে রেখেছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত যিনি ব্যান্ড সঙ্গীতের পৃষ্ঠপোষকতায় কাজ করেছেন, আন্দোলন করেছেন শিল্পীদের মেধাস্বত্ব অধিকার নিয়েও। ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চুর সন্তানদের অভিযোগের ভিত্তিতে এবার সোচ্চার হচ্ছে বাংলাদেশ কপিরাইট অফিস। অনুমতি ছাড়া কেউ আয়ুব বাচ্চুর গান ব্যবহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। শ্রোতা ভক্তদের কাছে তিনি পরিচিত এবি নামে। কখনো নিজে চিরচেনা গায়কিতে, আবার কখনো গিটারের ছয়তারে মুগ্ধ করেছেন দর্শক শ্রোতাদের। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে। অভিমানী আয়ুব বাচ্চু মৃত্যুর আগে পাইরেসি বন্ধ না হয় ছেড়ে দিতে চেয়েছিলেন গান। বছরের পর বছর রয়্যালিটি থেকে বঞ্চিত হয়ে হতাশা প্রকাশ করে বলেছিলেন, শিল্পীরা কি বাঁচবে? সঙ্গীতের শিল্পীর যেদিন মর্যাদা বাড়বে, শিল্পীদের যেদিন দুস্থ শিল্পী বলা হবে না, সেদিন আমার ছেলে এটাকে প্রফেশন হিসেবে নেবে। আয়ুব বাচ্চু সেই কথা অনেকের মনে নাড়া দিয়েছিল। তারপর অনেকেই জোটবদ্ধ হয়ে বিভিন্ন সময় এই আন্দোলন করেছেন। তবে মেধাস্বত্বের কপিরাইট আজও প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে। প্রত্যেকটা সৃষ্টি একটা সন্তানের মতো, যদি কমার্শিয়ালি ইউজ করতে হয় তাহলে অবশ্যই তাদের অনুমতি নেওয়া দরকার, এবং কপিরাইট আইনেও কিন্তু সেটা বলা আছে। কাজে সেই আইনকে শ্রদ্ধা করেই যেটা হওয়া দরকার সেটাই হওয়া উচিত। 2017 সনের 23 অগস্ট ই কপিরাইট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়। এই ইন্ট্রোডিউসের ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট ছিলেন মরহুম আয়ুব বাচ্চু। সম্প্রতি সোচ্চার হয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। 28 জুলাই আয়ুব বাচ্চুর সন্তানরা অভিযোগ করেন বাংলাদেশ কপিরাইট অফিসে অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় ব্যান্ড লিজেন্ডের গান ব্যবহার করায় ব্যবস্থা নিতে বলেন কপিরাইট অফিসকে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা একটা স্পেশালাইজ অক্টোবর অগণিত ভক্তদের কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেন সবার পছন্দের এবি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার নিউজ 24 সকালের সংবাদে। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।